আল্লাহ 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 দোস্ত তোর এই অবস্থা তোরা না কইছ আমি চাকরি দিতেছি তুই রিক্সা চালান শুরু করে দিছ দাঁড়া মামা। কি রে মামা তুই আবার ভাড়াও দিলি কাহিনীটা কি কত আরে থাম তো, গুলিস্তান থেকে এখানে আসবো, রিক্সা ভাড়া চাই 100 টাকা ভাড়া। আমি বললাম 50 টাকায় যাবেন, সে বলে কি 20 টাকায় যাবো যদি আমাকে পিছনে বসে আপনি রিক্সা চালান। ব্যাস কথা কইছে আর ধরা খেয়ে গেল। পিছনে বসে আমি নিয়ে আসলাম 100 টাকার ভাড়া, 20 টাকা দিয়ে আসলাম। কেমন হলো ব্যাপারটা? তোর কিপটা আমি অভ্যাসটা গেল না না ছোটবেলার মতো এখনো কিপটা রয়ে গেলি। এই বেটা কিসের কিপটা? আমি হইলাম মিতব্যয়ী। যাই হোক, আমি কিন্তু এখানে বেকার থাকতে আসি নাই। আমার মাথায় প্রচুর বুদ্ধি, আমার জন্য কাজ কামের কি ব্যবস্থা করছো সেটা কো। হ্যাঁ ওই খান সাহেবের ফ্যাক্টরিতে তোর লেগে একটা চাকরির ব্যবস্থা করছি। বাহ, বেতন কত? 5000 টাকা। হাট বেটা, এই 5000 টাকা বেতনে চাকরি করার জন্য আমি ঢাকা শহরে আইছি? আমি আইছি ঢাকা শহরে শর্টকাটে বড়লোক হইতে। এই 5000 টাকা বেতনে চাকরি করলে আমি তো 5 জন্মে বড়লোক হইতে পারবো না। আচ্ছা তুই কই কাজ করো? খান সাহেবের ফ্যাক্টরিতে। তোদের এই মহল্লায় সবচেয়ে বড় লোক কে? খান সাহেব। আরে বেটা তার এই মহল্লায় 20-25টা বাড়ি আছে আর গাড়ি তো 40-50টা আছে প্রতিদিন, মানে এক এক দিন এক একটা গাড়ি লয়ে বের হয়। আর বেটা ব্যাংকে কত টাকা আছে তো কোনো হিসাবই নাই। আচ্ছা খান সাহেবের কি কোনো অবিবাহিতা মাইয়া আছে? অবশ্যই আছে, যেমন দেখতে সুন্দর তেমন লম্বা। আরে বেটা পুরীর মতো সুন্দর। আর তার নাম কি জানো? মারিয়া। এলাকা না 4-5 এলাকার পোলাপান তার মায়ের পিছে গুড় করে, কিন্তু পাত্তা দেয় না। এই মেয়েরে যে বিয়ে করবো সে হবে খান সাহেবের সমস্ত সম্পত্তির মালিক। বাস, সিদ্ধান্ত ফাইনাল। কি সিদ্ধান্ত? আমি হব সেই পরীর মতো মেয়ের স্বামী। খান সাহেব, আমরা একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে এসেছি। আমরা আপনার একটা ইন্টারভিউ দিতে চাই। আমাদের আজকের টপিক লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। আজকালকার ছেলেমেয়েরা যে বিয়ে করবে তাদেরকে আপনি কি সাজেস্ট করেন? তারা কি লাভ ম্যারেজ করবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করবে? অবশ্যই লাভ ম্যারেজ। এখনকার যুগের ছেলেমেয়েরা নিজেদের ভিতরে জানাশোনা করে বোঝাপড়া করে লাভ ম্যারেজ করে বিয়ে করা উচিত, তাহলে সংসারটা সুখের হবে। হুটহাট করে চেনা নেই জানা নেই বিয়ে দিয়ে দিল, সেই সংসার তো সুখের হবে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন এখনকার যুগের ছেলে মেয়েদের লাভ ম্যারেজ করা উচিত? একবার না, শতবার বলছি, এখনকার যুগের ছেলে মেয়েদের অবশ্যই লাভ ম্যারেজ করা উচিত। থ্যাংক ইউ সো মাচ খান সাহেব। আপনি যেহেতু লাভ ম্যারেজ পছন্দ করেন, আপনার মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দেন। হোয়াট? কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। 5 বছর ধরে আপনার মেয়ের সাথে আমার সম্পর্ক। আপনার মেয়ে ভয়ে আপনার কাছে আমাদের ভালোবাসার কথা বলতে পারে না। আজকে আমি ভয় ভেঙে সব কথা বলে দিলাম। আজই আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করে দেন। কি বলছেন আপনি? এসব 5 বছরের সম্পর্ক মানে? কে? আপনাকে তো আমি চিনিই না। জান, পেয়ার কে এত ডর না কে? এখন আর ভয় পেয়ে তো কোনো লাভ নাই। ভালো যখন একবার বেসেই ফেলছি, এখন আমরা তো ভয় পাবো না। আমি আমার ভালোবাসার কথা বলে দিছি। তোমার বাবা যদি আজকে আমাদের ভালোবাসা মেনে না নেয়, এখানে আমরা আমাদের জীবন দিয়ে দিব। সাথে থাকবে আমাদের সাংবাদিক ভাইরা। কথা বলেন না কেন? মারিয়া কি বলছে এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা বিশ্বাস করো, আমি এই ছেলেকে চিনি না। মিথ্যা কথা বলতেছে, আমি চিনি না একে। খান সাহেব, আপনি জীবনে কোনোদিন শুনছেন বাপ মার সামনে ছেলে মেয়েরা তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে চেনে? সে ভয়ে না চেনার ভান করতেছে। আপনি তার চোখের দিকে তাকিয়ে দেখেন। আমার প্রতি তার ভালোবাসা, তার মুখ বন্ধ, কিন্তু সে চিৎকার করে বলছে, দিদার আমি তোমাকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না ফাজিলের বাচ্চা। আর একটা উল্টাপাল্টা কথা বললে একদম থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাই দিব। শুধু দাঁত কেন, তোমার জন্য আমার এই জান কোরবান। তোমার বাবা যদি আজকে আমাদের ভালোবাসা মেনে না নেয়, তাহলে আমি আমার জীবন দিয়ে দিব সাংবাদিকদের সামনে। দিদার ভাইয়ের কিছু হলে চলবে আগুন করে করে, চলবে আগুন করে করে, দিদার ভাই এই থামেন থামেন, এই থামেন 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 ভাই, থামেন। শোনেন, বিষয়টা যেহেতু আমার পারিবারিক, সুতরাং আমি এটা পারিবারিকভাবে সমাধান করতে চাই। সমাধান একটাই, মারিয়ার সাথে আমার বিয়ে। এছাড়া আর কোনো সমাধান মানি না, মানবো না। বিয়ে ছাড়া মানবো না, বিয়ে ছাড়া মানি না। থামো। আচ্ছা ঠিক আছে, মারিয়ার সাথে ওর যদি কোনো সম্পর্ক থেকে থাকে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি মারিয়ার সাথে ওর বিয়ের ব্যবস্থা আমি করব। আপনারা এখন আসুন, তুমি চলো আমার সাথে ভিতরে। জি চল, আসুন, যান।
সংগ্রামী সাথী এবং বন্ধুরা, আপনাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এখন বিয়ে করতে যাচ্ছি, আপনারা সবাই চলে যান, বিয়েতে দাওয়াত রইল, আসার প্রস্তুতি নিন। আল্লাহ হাফেজ। অসম্ভব, এই ছেলে কিছুতেই আমার মেয়ের বয়ফ্রেন্ড হতে পারে না। এই ছেলে কে তুমি? আমি মারিয়ার বয়ফ্রেন্ড। এই এক কথা আপনাদের কতবার বলবো? এই খবরদার, তুই আমার বয়ফ্রেন্ড এই কথা যদি আরেকবার বলিস গলা টিপে মাইরা ফেলবো। আই, আমি যদি তোর গার্লফ্রেন্ড হতে কি আমার নাম্বার নিশ্চয় তোর কাছে আছে, দে ফোন দে, আমার নাম্বার বল। 01925 850, এটা আমার জানের নাম্বার। কি রে, নাম্বার তো ঠিকই বলতেছে, তার মানে কি এই ছেলে তোর বয়ফ্রেন্ড? বাবা বাবা, নাম্বার তো যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারে, হয়তো কোনো জায়গায় ম্যানেজ করছে। ছি 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 মারিয়া, তুমি এত ভীতু। তুমি এত ভীতু জানলে আমি জীবনে তোমার সাথে প্রেম করতাম না। প্রত্যেকদিন ধানমন্ডি লেকে কত প্রেম করেছি আমরা, এসব ভুলে গেলা। বাবা মার সামনে সব অস্বীকার করে ফেললা। হায় রে জালিম জামানা। ধানমন্ডি লেক, শুনছো? তোমার মেয়ের প্রিয় জায়গা ধানমন্ডি লেক। প্রত্যেকদিন বিকালে সে ধানমন্ডি লেকে যাওয়ার কথা বইলা গিয়া এই ছেলের সাথে প্রেম করছে। বাবা, বাইরের একটা ছেলের কথা তুমি আমাকেও বিশ্বাস করতেছো? এই ছেলে যা বলতেছে সব মিথ্যা বলতেছে। আচ্ছা ঠিক আছে, ধানমন্ডির কথা না হয় মিথ্যা, কিন্তু গত সপ্তাহে আমরা যে কক্সবাজার 3 দিন 2 রাত থেকে আসলাম, সেটাও কি মিথ্যা বলো তুমি? কি রে, তুই না আমাকে বললি তুই কক্সবাজার গেছিস ফ্রেন্ডদের সাথে? আন্টি, ওটা ফ্রেন্ড না, বয়ফ্রেন্ড। আপনাকে শুধু ফ্রেন্ড বলছে, বয় কথাটা বলে নাই। মা মা মা, বিশ্বাস করো, আমি কক্সবাজার আমার ফ্রেন্ডদের সাথে গেছি। আই শালা, তুই মিথ্যা কথা বলতেছিস কেন? আমার বাপ মাকে মিথ্যা কথা বলতেছিস? মিথ্যা এই এই তুই এর মারতেছিস কেন? হ্যাঁ, ও তো সত্যি কথা বলছে, যা বলছে সত্যি বলছে। তুই তো ওই ছেলের সাথে প্রেম করিস। আচ্ছা ঠিক আছে, প্রেম করিস, আমাদের কাছে বললে সমস্যা কি? আরে বাবা, প্রেম করলে তো বলবো, আমি তো প্রেম করি না। হ্যাঁ? আচ্ছা, ও যদি আমার বয়ফ্রেন্ড হয়ে থাকে, আমার ফোনে নিশ্চয়ই অনেক ছবি থাকবে, তাই না? এই দেখো, তুমি আমার ফোন চেক করে দেখো, একটা ছবিও ওর পাবা না। খান সাহেব, ওর মোবাইলে আমাদের ছবি না থাকতে পারে, কিন্তু আমার কাছে তো আমাদের ছবি আছে। এই যে আমি দিচ্ছি, আন্টি আপনি দেখেন। এ কি? আরে কি চাই আর ইউটিউব ও অজ্ঞান হয়ে গেছে। না না, এই অজ্ঞান হয়ে গেছে। মারিয়া ওর ও মারিয়া ওর ও মারিয়া মারিয়া, তুমি কারে মারতেছো? তোকে মারতেছিলাম, এতক্ষণ ধরে আমি কাকে মারলাম? আমি জানতাম যে আমার উপর হামলা হতে পারে, এই জন্যই আমি আগে থেকে ব্যবস্থা নিয়ে রাখছি। কিন্তু জান, তুমি আমারে মারতে চাইতেছো কেন? এই খবরদার, আমাকে জানতে দিবি না। আমি তোর কোন জন্মের গার্লফ্রেন্ড রে? তুই আমার কবেকার বয়ফ্রেন্ড? ইয়াল্লা মারিয়া, আমার তো মনে হয় তোমার স্মৃতিশক্তি সব গেছে গা। একটা কাজ করি, লাঠি দিয়ে তোমার মাথায় একটা বাড়ি মারি, তোমার স্মৃতিশক্তি সব ফেরত আসবে। এই খবরদার, এই আমার স্মৃতিশক্তি ঠিক আছে, তুই সত্যি করে বল, তুই কে, কই থেকে আসছস? আরে কি আশ্চর্য কথা, কোত্থেকে আসবো মানে? আমি আমার বাড়ি থেকে আসছি, আর আমি আসছি তোমাকে বিয়ে করতে, খান সাহেবের জামাই হইতে আসছি। জামাই হবি না? খান সাহেবের জামাই হওয়ার খুব ইচ্ছা, তোর শখ মিটাইতেছি আমি। কি হচ্ছে এগুলা? খান সাহেব দেখেন, আমি কত করে বুঝাইলাম, কিন্তু সে তো আমার জোর করে ইজ্জত লুটে নেওয়ার চেষ্টা করছে। আমি বললাম যে না, আমাদের তো বিয়ে হয় না, এইসব করো না। সে তারপরে জোর করেই। ছি ছি ছি, মারিয়া কি বলছে এসব? ও বাবা রে, বাবা, ও মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বলতেছি না। খান সাহেব এখন রাত 2টা বাজে, সে আমার রুমে যে আসছে, কেন আসছে? লুডো খেলতে তো আসে নাই, অন্য কিছুই করতে আসছে। শুধু তাই না আঙ্কেল, ও আমাকে এমন বাজে একটা কথা বলছে, আপনি তো বিশ্বাস করতে পারবেন না শুনলে। এই এত ভরিতে না করে কি বলছিস সেটা বলো। আন্টি, ও আমারে বলছে আমার বাবা মা এখন ঘুমায় আছে, এখন তো তারা কিছু বুঝতে পারবে না, চলো আমরা দুজন পালাই যাই। এই কত বড় মিথ্যাবাদী, আমি তোরে কখন বলছি এই কথা? ও যে মিথ্যা কথা বলতেছে,
তাহলে সত্যি কোনটা সেটা বল। বাবা সত্যি কথা হচ্ছে আমি ওকে মারতে আসছি। ও আসলে কে, কেন আমাদের বাসায় আসছে এটা জানার জন্য। এই দেখো লাঠি নিয়ে আসছি। আল্লাহ রে, কত বড় মিথ্যা কথা খান সাহেব। সে আমারে বলছে তুমি যদি এই মুহূর্তে আমাকে নিয়ে না পালাও তাহলে তোমাকে আমি লাঠি দিয়ে মাইরা শেষ করে ফেলবো। দেখছো সালমা, তোমার মেয়ে কত বড় শিয়ানা। তোমার মতো হয়েছে। কি আমার মত মানে কি? কেন মনে নাই বিয়ের আগে আমার সঙ্গে দেখা করতে আমাদের বাড়িতে গিয়ে আমার বাবার হাতে যে রামদুলাই খাইছিল? ভাই তুমি তো বলছিলা যাইতে, সেই জন্য গেছিলাম। ও আমি বলছিলাম টুনের মতো আসতে, আমি তো বলছিলাম যে সন্ধ্যার সময় আসতে, তুমি রাতে গেছিলে। আরে বাবা মা তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো? ওর ব্যাপারে কথা বলো। আমার মাথা এখন গরম হয়ে আছে, আমি এখন কোনো কথা বলতে পারবো না। কালকে সকালে এটার একটা বিহিত করবো, আমি একটা চিন্তা করবো। খান সাহেবের জামাই হবই হব। আচ্ছা এত ভাবতে হবে না, কি সিদ্ধান্ত নিলে তাড়াতাড়ি বলো। শোনো দিদার, তুমি আমার মেয়ের সাথে প্রেম করো কি তাকে ভালোবাসো তাতে কিচ্ছু আসে যায় না। আমি আমার মেয়েকে তার যোগ্য পাত্রের হাতেই তুলে দেব। সুতরাং অতীতে তোমার সঙ্গে তার কোনো প্রেম ছিল কি ভালোবাসা ছিল সেটা ভুলে যাও। খান সাহেব, আমি আপনার মেয়ের যোগ্য, আর যোগ্য বলে তাকে আমি ভালোবাসছি এবং বিয়ে করতে আসছি। সেটা মুখে বললে তো হবে না। তুমি যে আমার মেয়ের যোগ্য সেটার প্রমাণ তো তোমাকে দিতে হবে। বলেন কি প্রমাণ চান আপনি, বলেন। আমার 3টে শর্ত আছে। এই শর্ত 3টা তুমি যদি পূরণ করতে পারো তাহলেই একমাত্র আমি মারিয়াকে তোমার সাথে বিয়ে দেওয়ার কথা ভাবতে পারবো। আর তুমি যদি এই শর্ত পূরণে ব্যর্থ হও তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েন। মারিয়াকে বিয়ে করার জন্য আমি 3টা শর্ত না, আমি 3000 শর্ত পূরণ করতে পারি। শুধু একটা কথা বলবেন না যে 5তলা থেকে লাফ দাও, কারণ আমি মরে গেলে মারিয়া কি বিয়ে করবে কে? না না, তেমন কিছু তোমাকে করতে হবে না। তাহলে তো কোনো কথাই নাই। খান সাহেব বলেন আপনার শর্ত কি? আমার প্রথম শর্ত, আমার একটা ফ্যাক্টরি আছে, সেটা কিছু গুন্ডা মাস্তান দখল করে রেখেছে। আমার কাছে অনেক বড় অঙ্কের চাঁদা ডিমান্ড করছে। চাঁদা না দিলে তারা আমার ফ্যাক্টরির দখল ছাড়ছে না। প্রথম শর্ত অনুযায়ী তোমাকে এই ফ্যাক্টরি দখল মুক্ত করতে হবে এবং এই সন্ত্রাসীদেরকে আমার ফ্যাক্টরি থেকে বের করে দিতে হবে। এটা কোনো শর্ত হইলো? আগামী 2 ঘন্টার মধ্যে আমি গুন্ডা পান্ডারে মাইরা তারাই আপনার ফ্যাক্টরি খালি করে আপনার বুঝাই দিতেছি, কিন্তু সেক্ষেত্রে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যদি 2 ঘন্টার মধ্যে আপনার ফ্যাক্টরি খালি করে আপনাকে বুঝাই দিতে পারি, আমি আপনার সামনে আপনার মেয়েকে জড়ায় ধরে আই লাভ ইউ বলবো, আপনি কিচ্ছু বলতে পারবেন না। এই চুপ, খবরদার একদম ফালতু কথা বলবি। আহা, থাম তো মারিয়া। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। তুমি যদি আমার ফ্যাক্টরি দখল মুক্ত করতে পারো তাহলে ফিরে এসে তুমি আমার সামনে মারিয়াকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলবে, আমি কিছুই বলবো না। ধন্যবাদ খান সাহেব, আমি যাচ্ছি ফ্যাক্টরি খালি করতে। মারিয়া দোয়া করো যাতে জান নিয়ে ফিরতে পারি। আই লাভ ইউ। করলাম ওর শর্ত মেনে নিলাম। ও যদি কারখানা দখল মুক্ত করে ফেলে তাহলে কি সত্যি সত্যি আমি ওকে জড়ায় ধরবো? ইম্পসিবল। ওই ফ্যাক্টরি দখল মুক্ত করবে দিদার। তুই জানিস আমার ওই ফ্যাক্টরি দখল করে রেখেছে কারা? ঢাকা শহরের সবচেয়ে শীর্ষ সন্ত্রাসীরা। ও তো ওখানে যাওয়া মাত্রই ওর হাড্ডি গুড়া গুড়া করে ফেলবে। সত্যি বলছো বাবা? আরে হ্যাঁ, এই জন্য তো তোর বাবা এরকম একটা শর্ত রেখেছে। এই পাড়া ট্রিপ আর ওই যে ফ্যাক্টরিটা, ওই যদি কথা না শুনে ওর মালিক ওইটারে ঝুলাই দিবি, ঝুলায় পা থাকবে নিচে, মাথা থাকবে। কে রে তুই? আমি তোদের বাপ। আমার নাম মোহাম্মদ বাপ মিয়া, সেই হিসেবে আমি আপনাদের বাপ বলছি। এই বাপ মিয়া, এই হালার পর
বাপ নি আবার কেমন নাম? আরে ভাই আমার বাপ রাখছে, আমার নাম বাপ নি, আমি কি করবো? আমার বাপ রে গিয়েছি গান। আচ্ছা যাই হোক, ফাও কথা কয়ে সময় নষ্ট করে লাভ নাই। আপনাদের সবার বাসার ঠিকানা, আত্মীয় স্বজনের নাম্বারটা দেন তো। আমাদের বাসার ঠিকানা, আত্মীয় স্বজনের নাম্বার দিয়ে তুই কি করবি? লাশ পাঠাই দেবো না? লাশ? কার লাশ? আরে তো গো লাশ, কিছুক্ষণের মধ্যে তো তোরা মারা যাবি। হাই! তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কার এত বড় কলিজা যে আমাদের মারবো? আমি তগরে মারুম কেন? আমার পছন্দ হয় না? কি তুই আমগো মারবি? দাঁড়া একটু আইসানি। এই হাস তো সবাই। এই চুপ! এখন থেকে 3 মিনিটের মধ্যে যদি এই ফ্যাক্টরি খালি না করস, আমি সব কটারে মারমু, এমন ভাবে মারমু তোকে দাফন কাফন করার জন্য যে এক টুকরা মাংস সেইটাও খুঁজে পাওয়া যাবে না, সব গুড়া বালি বালি হয়ে যাবে। বাঁচতে চাইলে এখান থেকে সব পালা যা। বুঝতে পারছি তোরে খান সাহেব পাঠাইছে। এ বেটা, এই বিড়াল দিয়ে কি কখনো বাঘ শিকার হয়? এই, তুই হচ্ছিস বিড়াল আর আমি রয়্যাল বেঙ্গল টাইগার, বুঝছ নাই? চান্দা না দেওয়া পর্যন্ত এই যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি আমি ছাড়ুম না। এই কারালস্কা হারারে পিটা! খবরদার কেউ সামনে আসবি না। বাঁচতে চাইলে এখনো সময় আছে, ফ্যাক্টরি ছেড়ে পালা। আচ্ছা এটা কথা কত? আমি হইলাম এই ঢাকা শহরের শীর্ষ সন্ত্রাসী, আর তুই হচ্ছিস একজন সাধারণ মানুষ। আমার সাথে আছে 4 জন। 4 জনের রাতে কি দেখছস? তুই তো খালি হাতে আইছস। এই রাইকল, তুই আমাকে মারবি কেমনে? হ্যাঁ, কেমনে মারমু? এটা হলো টাইম বোম। আমার গার্লফ্রেন্ড আমার ফাঁকি দিয়ে আরেক পোলার লাগে ভাইয়া এসে, আমি আজকে আত্মহত্যা করবো, এই ফ্যাক্টরি ম্যাক্টরি সব উড়াই পালাবো, তোরা সব করে উড়ে যাবি গা। এটা কি সত্যি সত্যি বম? বিশ্বাস না হলে কয়েকটা সেকেন্ড অপেক্ষা কর, এমন ভাবে উড়বো এক টুকরা মাংস পাইবো না তখন দাফন করার দিকে। আমি তোমার কাছে আসতেছি। শুরু হয়ে গেছে। 10, 9, ওই আসেনি একসাথে ধরি। 10, 9, 8, 3, 2, 1, 5, 6। যাক, নকল বোম দেখে সব পলাই গেছে। খান সাহেব আমি আসতেছি, শর্ত পূরণ হয়ে গেছে। ও মাই গড, কি বলছো তুমি দিদার? তুমি সন্ত্রাসীদেরকে তাড়িয়ে দিয়ে ফ্যাক্টরি দখল করে ফেলেছো? বাবা বাবা, ও একটা প্রতারক, ভণ্ড, মিথ্যাবাদী। ওর কথা তুমি বিশ্বাস করবে না। আমি শিওর ও মিথ্যা কথা বলতেছি। তুমি এক্ষুনি ম্যানেজারকে কল দাও। ম্যানেজারকে কল দিতে হবে না, 2 সেকেন্ডের মধ্যে ম্যানেজার নিজেই কল দিবে। 1, 2। সত্যি তো ম্যানেজার কল দিচ্ছে। হ্যালো, কি ম্যানেজার সাহেব বলেন? হ্যালো স্যার, আমাদের গাজীপুরের ফ্যাক্টরিতে যে সন্ত্রাসীরা ছিল না, ওরা সবাই চলে গেছে। ফ্যাক্টরি এখন দখল মুক্ত। মারিয়া, জি বাবা। সন্ত্রাসীরা তো সত্যি সত্যি চলে গেছে। ফ্যাক্টরি তো দখল মুক্ত এখন। দিদার, দিদার তুমি সত্যি করে বলো তো, তুমি ওখানে কি করেছো যে তোমাকে দেখে সন্ত্রাসীরা পালিয়ে গেল? খান সাহেব, এই দিদারের পাওয়ার সম্পর্কে আপনার তো কোনো ধারণাই নাই। আমারে দেখার সাথে সাথে সন্ত্রাসীরা দৌড়ে পালাই গেছে। এবার বুঝছো বাবা, ও হচ্ছে বড় সন্ত্রাসী। এর জন্য এক সন্ত্রাসীকে দেখে অন্য সন্ত্রাসী পালাই গেছে। ভুল বললাম মারিয়া, আমি সন্ত্রাসী না, আমি একজন ভালো মানুষ। আর ওরা হচ্ছে খারাপ মানুষ। দুনিয়ার নিয়ম হচ্ছে খারাপ মানুষেরা ভালো মানুষের দিকে ভয় পায়। যাক সেই কথা। খান সাহেব, আমি তো আমার শর্ত পূরণ করছি। এখন আমি যে আপনাকে একটা শর্ত দিছিলাম, সেটা কি হবে? কি শর্ত? আরে আমি শর্ত দিছিলাম না, আমি যদি ফ্যাক্টরি খালি করতে পারি তাহলে আমি খান সাহেবের সামনে তোমাকে জড়াই ধরে আই লাভ ইউ বলবো, খান সাহেব কিছুই বলতে পারবে না। এখন আমি তোমাকে খান সাহেবের সামনে জড়াই ধরে আই লাভ ইউ বলবো, জান? অসম্ভব, আমি তোকে জীবনেও জড়া ধরতে দিব না। খান সাহেব, এখানে আমার কিছুই বলার নাই। এখন আপনি বলেন আমি কি করব? আমি সবসময় এক কথার মানুষ। ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। समझदार के लिए इशारा ही काफी है। জান, খান সাহেব, আপনার মেয়ে তো লজ্জা পেয়ে পালাই গেছে। সমস্যা নাই, বাসর ঘর তো বাকি রয়েছে, বাসর ঘরকে বলেন।
আচ্ছা যাই হোক, পরবর্তী শর্ত কি সেটা বলে ফেলেন। আচ্ছা, আমি রাতটা ভাবি, ভেবে কালকে সকালে তোমাকে জানাই। আচ্ছা ঠিক আছে, এনি শর্ত এনি টাইম, দিদার হাজির। কি ব্যাপার, তুমি আমাকে জোর করে রুমে নিয়ে আসলা কেন? আমার সর্বনাশ করো না, আমি একজন অবলা পুরুষ। আই চুপ, কোনো কথা নাই। তুমি যে জন্য এই বাড়িতে আসছো সেটা তোমাকে দেওয়ার জন্য এখানে নিয়ে আসছি। তাই নাকি? কিন্তু খবরদার আমার বাবা মা যেন কিছু না জানতে পারে। প্রশ্নই আসে না, আমার পেট ফাটবে কিন্তু মুখ ফাটবে না। দাও দাও, তাড়াতাড়ি দাও। আচ্ছা ঠিক আছে। না 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 না, এখন না, আমার খুব লজ্জা করতেছে, আমি চোখ বন্ধ করে রাখি। টাকা? কয় টাকা? টাকা কেন? টাকার জন্য এই বাড়িতে আসছিস না? আমাকে বিয়ে করতে চাচ্ছিস না? এইখানে 50,000 টাকা আছে, এই টাকা নিয়ে বিদায় হ। যা ফুট। এটা তুমি ভুল বললা রাজকন্যা। রাজকন্যা মানে? এই রাজকন্যা কি? তুমি আমার রাজকন্যা। তোমাকে আমি প্রত্যেক রাত্রে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি তুমি রাজপ্রাসাদে রাজকন্যা হয়ে আমার জন্য অপেক্ষা করছো, আর আমি ঘোড়ায় করে টকবক টকবক করতে করতে রাজকুমার হয়ে তোমাকে নিতে আসছি। তারপর যখন স্বপ্ন ভেঙে যায়, তারপরে যে তোমাকে কত জায়গায় খুঁজছি, কত গ্রাম গঞ্জে শহরে খুঁজছি, কিন্তু পাইনি। যখন জানলাম তুমি খান সাহেবের মেয়ে, তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তোমাকে নিতে তোমাদের বাসায় চলে এসেছি। কি? আমি রাজকন্যা আর তুমি প্রতিদিন আমাকে স্বপ্নে দেখো, এর জন্য আমাকে বিয়ে করতে চাও? আরো একটা কারণ আছে। কি কারণ? আমার দাদা আমাকে বলছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী একটা মেয়েকে তোর বিয়ে করতে হবে। আমি সারা বাংলাদেশ ঘুরে দেখছি, তোমার মতো সুন্দরী মেয়ে একটাও নাই। তুমি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মেয়ে। সত্যি? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। তেমন কিছু না, হাতে একটা চুমু দিছি। এত সুঘ্রাণ, হ্যাঁ? কি আজকে শ্যাম্পু করছো নাকি? বুড়া বয়সে ভীমরতি ধরছে না, ঢং তো গেল না। তোমার মেয়েদিকে বাসার মধ্যে কি করতেছে সেই খেয়াল রাখো। ছি, ছি, ছি। আমি ভাবতেই পারতেছি না আমার মেয়ে হয়ে এই কাজ কিভাবে করতে পারলো। কি করছে? দিদার সাথে পালাই গেছে? পাওয়াই যায় নাই। তবে তবে কি? শোনো, তোমার মেয়ে আমাদের সামনে যতই বলুক দিদারের সঙ্গে সম্পর্ক নাই, কিন্তু তলে তলে একটা সম্পর্ক ঠিকই আছে। তুমি কি করে বুঝলা? একটু আগে দিদার তোমার মেয়ের রুম থেকে বেরোইছে, আবার মুচকি মুচকি হাসতেছিল। এদিকে তোমার মেয়ে রুমে একা একা মুচকি মুচকি হাসতেছে। এবার বোঝো কি হয়েছে? কি আবার হবে? আমার মাথায় বাড়ি পড়ছে, আমার মান সম্মান সব ধুলাই মিশা গেল। মান সম্মান যতটুকু আছে সেটুকু যদি বাঁচাতে চাও, তাহলে তাড়াতাড়ি তোমার মেয়েকে দিদারের সঙ্গে বিয়ে দিয়ে দাও। অসম্ভব! ওই রাস্তার ভিখারির ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। আমি খান, আমার মেয়ের বিয়ে হবে কোনো চৌধুরীর ছেলের সাথে। আরে বাবা, তাহলে ওই ছেলেকে বাসা থেকে বের করছো না কেন? আমি তো হাতে মারবো না, আমি তো ওকে ভাতে মারবো। কালকে ওকে এমন শর্ত দিব, ওই শর্ত পূরণ করতে গিয়ে ও তো খুন হয়ে যাবে। ইয়েস খান সাহেব, আমি রেডি। এত দেরি করে ঘুম থেকে উঠলে যে? কি যে বলেন না খান সাহেব, কয়েকদিন পরে আমি খান বাড়ির জামাই হব। আমি যদি ভোরবেলা ঘুমে থেকে উঠে বসে থাকি হবে? চুপ থাকো। আমার আরো দুটো শর্ত পূরণ এখনো বাকি। খান সাহেবের মেয়ের জামাই হওয়ার স্বপ্ন এত তাড়াতাড়ি দেখো না। আপনার বাকি দুটা শর্ত পূরণ করার জন্য আমি তো রেডি। বলেন আপনার পরবর্তী শর্ত কি? আমার বন্ধু এস কে রতন অনেক আগে আমার কাছ থেকে 50 লাখ টাকা ধার নিয়েছিল। দিচ্ছি দেব করে এখন পর্যন্ত টাকাটা ফেরত দিচ্ছে না। আজকের ভেতরে তুমি আমার ওই 50 লাখ টাকা রতনের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসবে। আর যদি না পারো, কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানা আসবে না। বাবা তুমি এসব কি বলতেছো? রতন আঙ্কেল তো ডেঞ্জারাস লোক, সে তো তোমাকেই বলে দিছে যে তুমি যদি তার কাছে টাকা চাইতে যাও সে তোমাকে খুন করে ফেলবে, আর দিদার যদি যায় তাহলে তো ওকেও খুন করে ফেলবে। ইস, দরদ একবারে উতলায় পড়তেছে। এই, তুই কি দিদারকে ভালোবাসিস? তোরা তো মায়া হয় কেন?
মা মায়া হচ্ছে না, প্র্যাকটিক্যালি চিন্তা করো, আমাদের জন্য দিদার যদি তার কাছে গিয়ে কোনোভাবে খুন হয় তাহলে সেটার জন্য দায়ী কারা থাকবে? আমরা, কারণ আমরা ওনাকে টাকা চাইতে পাঠাচ্ছি। সেটা আমি দেখব। তুমি রতনের কাছ থেকে আমার পাওনা টাকা আদায় করতে পারবে কিনা সেটা বলো, আর যদি না পারো এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও। খালি হাতে ফিরে যাবার জন্য এই দিদার এই বাসায় আসেনি। আমি আসছি একা, যাব আমার বউকে নিয়ে। আজকের মধ্যে রতনের কাছ থেকে টাকা এনে আমি আপনাকে বুঝিয়ে দিব। আপনি এত ওভার কনফিডেন্ট হয়েন না। আপনি চিনেন রতন আঙ্কেলকে? সে কথায় কথায় মানুষ খুন করে। তার কাছে আপনি যেতে পারবেন কিন্তু জান নিয়ে ফেরত আসতে পারবেন না। মারিয়া, আমি প্রেমিক। প্রেমিক কখনো মরণকে ভয় পায় না। খান সাহেব, আমি যাচ্ছি। রতনের কাছ থেকে টাকা এনে আমি আপনাকে বুঝিয়ে দেব। মারিয়া, আমার জন্য দোয়া করো যাতে টাকা নিয়ে ঠিকঠাক মতো আসতে পারি। আই লাভ ইউ। আসসালামু আলাইকুম। বাবা, তুমি তো নিষ্ঠুর কেন? একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিলা। ইস, দরদ দেখে একবারে উতলায় পড়তেছে। এই তোর সমস্যা কি? এই ফাজিলটাকে তো আমরা ভদ্র বলে শিক্ষা দিতে পারছি না, ওকে শিক্ষা দিবে রতন ভাই। এই জন্যেই আমি রতনের কাছে ওকে পাঠিয়েছি। সম্পর্ক দূর, তোমার আমার সম্পর্ক আমার বউ কোনো জানতেই পারবে না। আপনা বানালে মির্জা একটু পরে সব জানতে পারবে। ওই কেডা তুই? আর তুই এখানে ঢুকলি কেন? আমি তো দরজা দিয়ে ঢুকছি, আপনি কি জানলা দিয়ে ঢুকছেন? একদম মাথা কথা কবি না। কেডা তুই? আমি দিদার আজকে তোর সব কীর্তিকর্ম ফাঁস। সিকিউরিটিটাকে কোনো লাভ হবে না। তোর সিকিউরিটি সব আছে, হাত পা নাক মুখ সব বাইন্দা ফলাইছি। তারা শুধু শুনতে পাবে কিন্তু ডাক দিলে আসতে পারবে না। আজকে তোর সব কুকীর্তি আমি ফাঁস করবই। কিসের কুকুর ফাঁস করবি তুই? তুই আমার চিনাস? আমার নাম এসকে রতন, মাফিয়া ডন। তোর বাপ দাদা 14 গোষ্ঠীর খবর লয়ে এলো। বাস্তব বাট আপনি এতক্ষণ ওনার সাথে যা যা করছেন আমি সব ভিডিও করে ফেলাইছি, আমার এক বন্ধুর কাছে পাঠাও দিচ্ছে অলরেডি। কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার বোর কাছে চলে যাবে এই ভিডিওটা। আর আপনি তো ঘর জামাই থাকেন, যখন আপনার বউ আর শ্বশুর এই ভিডিওটা দেখবে তখন আপনার কি অবস্থাটা হবে একবার চিন্তা করে দেখেন। ভাই তুমি আমার ক্ষতি করো না ভাই। ভাই তুমি যদি এই ভিডিও আমার বউরে দেখাও তাহলে আমার বউ না আমার তালাক দেবে। আর একটু তো কইছো যে আমি ঘর জামাই। আমি যে ঘর জামাই, আমার শ্বশুরে আমার পাছায় টুকু ওই মানে পেছনে লাথি দিয়া আমার ঘর থেকে বাইর করে দিব। আর যে ভাই ভাই আমার ওই শালা না কুখ্যাত সন্ত্রাসী, আমারে পাইলে গুলি করে বাইরে বলাইবো। তুমি এই ক্ষতি আমার করো না ভাই। ভাই একটা কাম করো ভাই, তুমি কি চাও? কি চাও? টাকা চাই, পাওনা টাকা। পাওনা টাকা? হইবে কিসের পাওনা টাকা? ফাইজিং করে টাকা পাও না? আমার তোমার লাগে আমার কোনো দেখাই হয় না গিয়া। তোমার কাছে আমি কবে টাকা নিলাম? এই হালার পুত, আমার টাকা না, খান সাহেবের পাওনা টাকা। 50 লাখ টাকা পায় তোর কাছে, আর তুই টাকা চাইলেই উল্টা পাল্টা ধমক দিয়ে ভয় দেখাস। এখন যদি টাকাটা না দেস, তোর এই ভিডিও আমি তোর শ্বশুর, তোর বউ, তোর শালার কাছে যখন পাঠাবো তখন তোর লাথি দিয়ে বাসা থেকে বাইর করে দিব। এই কথা পানির মতো ক্লিয়ার, লাইক অ্যাজ ওয়াটার। গুন্ডামি করতেইছ? খান সাহেব তোর গুন্ডা ভাড়া করছে? চুপ! আমি গুন্ডা না, আমি খান সাহেবের জামাই। তাড়াতাড়ি টাকা বাইর কর, নালে কিন্তু ভিডিও চলে যাবো জায়গা মতো। এক্ষুনি তোমার আমি 50 লাখ টাকার চেক লিখে দিতেছি ভাই। তাড়াতাড়ি! এই চেক যদি বাউন্স করে না তোর কিন্তু খবর আছে। এই চেক বাউন্স হবে না। আমার কসম, আমার বউর কসম, আমার শ্বশুরের কসম, আমার এই সন্তান শালার কসম, আমার এই ডালিগের কসম। আপনা আচ্ছা বানালে ঠিক আছে, আমি তোর কথা বিশ্বাস করলাম, আমি চাইতেছি। আর আপা, আপনি মনে হয় একটা কিছু জানেন না, উনি আপনি ছাড়া আর 14টা গার্লফ্রেন্ড রাখেন। আমি ছাড়া তোমার 14 টাকা না? হারামজাদা চুপ। তুমি না বলছো যে তুমি আমাকে ভালোবাসো? দাও। আরে না, তোমার ফোন সালমা, ও তো দেখি সত্যি সত্যি 50 লাখ টাকার চেক নিয়ে আসছে। এখন কি হবে? এই, তুমি একটু ভালো করে চেক করে দেখো না। ও যে বাটপার, আমার তো মনে হয় সাইনটাও নকল করে নিয়ে আসছে। না না না, আমি রতনের সাইন চিনি। 100% খাঁটি রতনের সিগনেচার। আমি বুঝলাম না, বাবা 5
বছর যাবত রতন আঙ্কেলের কাছ থেকে টাকাটা আদায় করতে পারে নাই, আপনি কিভাবে আদায় করলেন? মারিয়া, কথায় জাত কথায় ভাত, কথায় মাত কথায় কাত। আমি ওনাকে সুন্দর করে কিছু কথা বলে মাত করে দিলাম, উনি কাত হয়ে চেকটা লিখে দিল। আরে বাবা, কি কি সুন্দর কথা বলছেন সেটা তো বলবেন। আচ্ছা ঠিক আছে, কি সুন্দর কথা বললাম সেটা যেহেতু তোমরা শুনতেই চাইতেছো আমি বলি। আমি রতন সাহেবের কাছে গিয়ে বললাম, খান সাহেবের খুব বড় একটা গোপন রোগ হয়েছে, সে আর বেশি দিন বাঁচবে না। তারপরে তার কাছে আকুতি মিনতি করে বললাম যে রতন সাহেব প্লিজ খান সাহেবকে বাঁচান, কয়েকটা টাকার জন্য উনি মরে যেতে পারে না। না না, রতন সাহেব আমার কথা শুনে ইমোশনাল হয়ে অনেক কান্নাকাটি করলো, বললো আমার বন্ধু বেঁচে থাকবে, আমার বন্ধু খানকে বাঁচতে হবে। তারপর উনি চেকটা লিখে দিল, আমি নিয়ে আসলাম। এই বেয়াদব ছেলে, তোমাকে কে বলেছে ওর বড় রোগ হয়েছে এই কথা বলতে? এখন যদি সত্যি সত্যি বড় কোনো রোগ হয়ে যায় তখন? আর রোগ হলে সমস্যা কি, টাকা তো পাইছেন, ওটা চিকিৎসা করবেন। যাক, সেসব কথা। খান সাহেব, আপনার পরবর্তী শর্তের কথা বলেন, আমি তাড়াতাড়ি শর্ত পূরণ করব, কারণ আমার আর তর্স হয়েছে না, আমি মারিয়াকে বিয়ে করব। আই লাভ ইউ মারিয়া। বলেন কি? দাঁড়াও, আমি একটু ভেবে দেখি। হ্যাঁ, জানাচ্ছি তোমার, জানাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি করেন। আল্লাহ, 3 নম্বর শর্তটা যাতে সহজ হয়। আপনি এসব ফাইজলামি বন্ধ করেন। আপনি বুঝতেছেন না আপনার সাথে আমার বাবা কোনোভাবেই বিয়ে দিবে না। আরে কি বলো তুমি? তোমার বাবা আমাকে কথা দিচ্ছে 3টা শর্ত পূরণ করতে পারলে তোমাকে আমার হাতে তুলে দিবে। 2টা শর্ত তো পূরণ করেই ফেলছি, বাকি একটা শর্ত পূরণ করতে পারলে তুমি হবে আমার বউ, আমি হব খান সাহেবের জামাই। 3টা কেন, 3000 শর্ত পূরণ করলেও আমার বাবা আপনার সাথে আমার বিয়ে দিবে না। তোমার বাবা এক কথার মানুষ, উনি যখন আমাকে কথা দিচ্ছে অবশ্যই আমার কাছে তোমাকে বিয়ে দিবে। বাবা বিয়ে দিলে কি হবে? আমি তো আপনাকে বিয়ে করব না। কেন? আরে বাবা, আমি অন্য একজনকে ভালোবাসি, আর ও আমাকে প্রচন্ড ভালোবাসে। ওকে ছাড়া আমি যেমন বাঁচবো না, ও আমাকে ছাড়া বাঁচবে না। আর প্লিজ আপনি আমাদের ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়াবেন না। কি? তুমি আরেকটা ছেলের ভালোবাসো? ওই হালার পুতের নাম কি? এই, সাবধানে কথা বলেন। ওর নাম সানি। নাম শুনে বোঝা যাচ্ছে ও তোমাকে ভালোবাসে না, ও ভালোবাসে তোমার বাবার টাকা পয়সা ধন সম্পত্তিকে। আর একবার তোমাকে বিয়ে করতে পারলে না, তোমার বাবার ধন সম্পত্তি টাকা পয়সা আত্মসাৎ করে তোমাকে লাথি মেরে বাসা থেকে বের করে দিবে। খবরদার, যাকে চিনেন না তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন। আমি ওকে ভালোবাসি, আমার ভালোবাসার মানুষ নিয়ে উল্টাপাল্টা কথা কিন্তু আমি একদম সহ্য করবো না। ঠিক আছে, এই ছেলেটি তোমাকে ভালোবাসে না, তোমার বাবার টাকা পয়সাকে ভালোবাসে, এইটা যদি আমি প্রমাণ করে দিতে পারি তখন কি হবে? তাহলে আমি ওই ছেলের সামনে আপনাকে আই লাভ ইউ বলবো, আর ডিরেক্টলি বাসায় এসে বাবাকে বলবো আমি আপনাকে বিয়ে করতে চাই। প্রমিস? প্রমিস। ওকে, ডিল ডান। তবে এটা প্রমাণ করতে হলে তোমার ছোট্ট একটা হেল্প লাগবে আমার। বলো, হেল্প করবা? কি হেল্প? তুমি যে এই যে জামা কাপড় পরে আসো এগুলো পরতে পারবে না। ছিঁড়া ফাড়া গরিবি ফকিন্নি এরকম জামা কাপড় পরে তোমার বয়ফ্রেন্ডের সামনে যাবা যাতে তোমাকে খুব গরিব লাগে। বাকি কাজ আমি করব। আচ্ছা ঠিক আছে। আর বলিস না, যেখানে সেখানে বুঝিস না। বেবি, তুমি আমাকে টাকা দিলে কেন? তুই আমাকে ভেবে বলিস কেন? যা। বেবি, তুমি আমাকে চিনতে পারতেছো না? আবার বেবি? বেবি, আমি মারিয়া। তাই তো, মারিয়া তোমার এমন খয়াতের মতো লাগতেছে কেন? স্যার আসসালামু আলাইকুম। এ বেটা, তুই কে? স্যার আমার চেনেন নাই? আমি তো খান সাহেবের ড্রাইভার ছিলাম। এখন অবশ্য চাকরি বাকরি করি না, কারণ ড্রাইভারি করুন কার, গাড়ি তো নাই। গাড়ি নাই মানে? আল্লাহ স্যার, আপনি দেখে কিছুই জানেন না। খান সাহেব ব্যাংকের থেকে অনেক টাকা লোন নিছিল, টাকা ফেরত দিতে পারে না দেখে ব্যাংক গাড়ি বাড়ি যা আছে সব নিয়ে গেছে গা। অন্ত খান সাহেব ফকির, রাস্তায় ভিক্ষা করে, কুড়ির বস্তিতে থাকে। আর মারিয়া মানুষের বাড়িতে কাম করতে করতে দেন না কেমন কালা ফকির নিয়ে গেছে। মারিয়া, উনি যা বলছে তা কি সত্যি? বেবি, আমাদের সব শেষ হয়ে গেছে। বাবার যত টাকা পয়সা গাড়ি বাড়ি যা কিছু ছিল সব শেষ। বেবি, বেবি, এখন শুধু আছো তুমি। তুমি আমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে নিয়ে যাবা, আর এই যে ড্রাইভার ভাই উনি আমাদের সাক্ষী দিবে বিয়ের। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? তোর মতন ফকির এখন আমি বিয়ে করবো? এই, তোর আমি এখন বিয়ে করবো কোন স্বার্থে? সানি, আমি তো সে আগের মানুষটাই আছি, হয়তো গায়ের রং একটু কালো হয়ে গেছে কিন্তু মনটা তো কালো হয় নাই। বেবি, আমি তোমাকে আগের মতোই ভালোবাসি।
ঠিক একরকম ভালোবাসি, তুমি কেন আমাকে বিয়ে করবা না? কারণ তোরা এখন রাস্তার ফকির, তোর বাবা মার এখন কিচ্ছু নাই। শোন, তোরা এখন আমি সত্যিটা বলিয়ে দিই, তোর সাথে আমি প্রেম করেছিলাম তোর বাবার টাকা আছে বলি, যাতে আমি রাতারাতি বড়লোকের জামাই হতে পারি। এখন তোর বাবার টাকাও নেই, এখন তুইও আমার এই মনে নাই। এখন থেকে এই মনে অন্য কোনো বড়লোকের মেয়ে থাকে। এই তোর ভালোবাসা, হ্যাঁ এই তোর ভালোবাসা, এর জন্য তুই আমারে ভালোবাসছিলি? হ্যাঁ এদিকে এদিকে তুই আমারে ভালোবাসছিলি, এটা টেস্ট করতেছিলাম আমি। আমার বাপ মায়ের সব টাকা পয়সাই আছে, আমি খালি টেস্ট করতেছিলাম তুই কি আমার সত্যি সত্যি ভালোবাসিস না আমি আমার বাপ মায়ের টাকা ভালোবাসিস। এখন তো সব প্রমাণ হয়ে গেল যে সে তোমাকে সত্যি সত্যি ভালোবাসে না, সে ভালোবাসছে তোমার বাবার ধন সম্পত্তিকে। এখন তুমি ভাইবা চিন্তা দেখো কি করবা। ভাবনা চিন্তার কোনো কিছু নাই। সনির বাচ্চা, তোর সাথে আমার সম্পর্ক শেষ, ব্রেকআপ। না না জান, প্লিজ এমনটা করো না, আই এম সরি। যা আমার ভালো, সরির বাচ্চা। মারিয়া, তাহলে এখন আমার কি হবে? তুমি হবা খান সাহেবের জামাই আর আমি হব তোমার বউ। বেবি আই লাভ ইউ। মারিয়া, শোনো বেবি, এখন বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের কথা বলবো। মারিয়া তুমি একটা ড্রাইভারকে বিয়ে করবা? এই আমি ড্রাইভার না, কইছি আমি ড্রাইভার। এই দেখ হালকা মুখ করে এসেছি আমি। খান সাহেবের জামাই, আমার সাথে কথাবার্তা সাবধান করতে চলে কিছু না খড়ে নে তোর 20 টাকা। জানা আসো। তোর এই অবস্থা কেন? তুই দিদারে হাত ধরে আছিস কেন? বাবা, আমি দিদারকে ভালোবেসে ফেলেছি। কি তুই না এতদিন বলেছিস তুই দিদারকে চিনিস না, দেখিস নাই কোনোদিন? এই ভালোবাসা আবার কবে থেকে হলো, কখন থেকে হলো? এই তো আধা ঘন্টা আগে থেকে আমি ওকে ভালোবেসে ফেলেছি, ও আমার মন জয় করে ফেলেছি। এসব তুই কি বলছিস মারিয়া? ঠিকই বলছি মা, আমি দিদারকে ছাড়া বাঁচব না, আমি ওকেই বিয়ে করব। আমি চুপ! আর একবার ওই মুখে ভালোবাসার কথা বলবি তো তোর জিপ কেনে ছেড়ে ফেলবো। এই নাও ধরো। খান সাহেব! টাকা দিয়ে আপনি আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কিনতে পারবেন না। আপনার এই ব্রিফকেস ভর্তি টাকা আমি নিব না। তোমাকে কে বলেছে ব্রিফকেস ভর্তি টাকা? ওটা খালি ব্রিফকেস। সত্যি তো খালি খালি ব্রিফকেস আমাকে দিবেন কেন? আমি খালি ব্রিফকেস দিয়ে কি করব? কারণ ওই ব্রিফকেস ভর্তি করে টাকা তুমি যেদিন আমার কাছে নিয়ে আসবে সেদিন আমি আমার মেয়ে মারিয়ার সাথে তোমার বিয়ে দেবো। এটাই আমার 3 নম্বর শর্ত। আল্লাহ, এতদিন তো চালাকি করে এই সেই করে শর্ত পূরণ করছি, কিন্তু এখন এতগুলো টাকা আমি কই পাবো? আল্লাহ আমার সাহায্য করো, আল্লাহ 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 আল্লাহ। জান, তুমি পারবা না এই ব্রিফকেস ভর্তি টাকা এনে আমার বাবার মুখে ছুড়ে দিয়ে আমাকে বীরের মতো নিয়ে যেতে? বলো বলো বলো। এই কি বলবে? দেখছিস না চুপ করে আছে, ও তো জীবনও পারবে না। হ্যাঁ, আমি পারবো। মারিয়াকে বিয়ে করে খান সাহেবের জামাই হওয়ার জন্য আমি এই ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসব। তাহলে যাও, এই ব্রিফকেস ভর্তি করে টাকা নিয়ে যদি আসতে পারো তাহলেই আসবে এই বাড়িতে, না হলে আবার বাড়ির সামনে মারিয়ার সামনে জীবনে কোনোদিন আসবে না বলে দিলাম। জান, আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার কাছে 10-20 লাখ টাকা আছে, হাওলা দিতে পারবা? এই এত ফিস ফিস কি? যাও, যেটা বলেছি সেটা করো। এই চিৎকার করে পরিবেশ নষ্ট করবেন না, যাচ্ছি টাকা আনতে। আমি ফিরে আসবো মারিয়া, এসে তোমাকে বিয়ে করবো। আই লাভ ইউ। আরে বেটা ছাড়তো। দোস্ত, আমার ছোট্ট একটা হেল্প লাগবে, তোর হেল্প ছাড়া আমি খান সাহেবের জামাই হইতে পারতেছি না। হেল্প লাগবো? আরে বেটা তুই আমার আগে কবি না, 1 না 1000 হেল্প করুম বেটা, তোর লাগে আমার জান কুরবান। কি হেল্প করতে হইব তুই কেন আমারে ক? দোস্ত, আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবো? কত লাগবো তোর? হ্যাঁ কত তুই আমারে ক? দোস্ত, এই ব্রিফকেসটা ভরতে যত টাকা লাগবে তত টাকা লাগবে। এই বেটা কই যাস? আরে বেটা ছাড়, তোর মাথাটা নষ্ট হইছে। আরে বেটা বড় যারা আমারে বিক্রি করে সোয়াশের বেগুনের দামই হইব না, আর আমি তোরা দেবো বিলকেস বড় টাকা? হাইস তোরা না গেলে 10, 20, 100, 500 টাকা দিতে পারি, এর বেশি দিতে পারি না। 200-500 টাকা দিয়ে আমার এই ব্রিফকেস ভরবো? আর তুই যে গ্রামে গিয়ে গপ্প মারো যে লাখ লাখ টাকা হাতাস তুই ঢাকা শহরে, ওই টাকা কই রাখোস?
আরে বেটা ওইসব তো ফাপুর মারছি, চাপা মারছি বেটা। দেখ সব হাসিরা কথা কয়ে লাভ নাই, আমি গেলাম। দোস্ত আমি এখন টাকার ব্যবস্থা কোত্থেকে করবো সেই বুদ্ধিটা দে। আচ্ছা বন্ধু, তুমি আমার কথা শোনো। এই বিল কাজটা বলতে ন্যূনতম 10 থেকে 15 লাখ টাকা লাগবে। আরে বেটা আলাদিনের দৈত্য ছাড়া এই টাকা জোগাড় করা সম্ভব না। তুমি মামা টাকা জোগাড় করতে পারবে না। আর খান সাহেবের মেয়েরে বিয়ে করার স্বপ্ন মাথা থেকে ফালাই দাও। আমার লোকে ফ্যাক্টরিতে ঢুকো, চাকরি করো, আর মাসে 5,000 টাকা কোনো। আমি গেলাম। যা বেটা, টাকার ব্যবস্থা করতে পারবো না, আমার বুদ্ধি দিতে। আল্লাহ বুদ্ধি দাও, নাহলে টাকা দাও। বুদ্ধি দাও, নাহলে টাকা দাও। বুদ্ধি 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 পাইছি। আমি তোমাকে বলেছি ব্রিফকেস ভর্তি করে টাকা নিয়ে আসতে, তুমি খালি ব্রিফকেস নিয়ে আসছো কেন? যাও, বেড়ে যাও আমার বাড়ি থেকে, বেড়ে যাও। খান সাহেব, আমি খালি হাতে আসিনি। আপনি আমাকে ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসতে বলছেন, আমি ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসছি। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ জান। ওয়েলকাম এন্ড আই লাভ ইউ। খান সাহেব, এই নিন আপনার ব্রিফকেস ভর্তি টাকা, গুনে শেষ করতে পারবেন না। হোয়াট ইজ দিস? দিলেন কি? কেন টাকা? 10 টাকা, 20 টাকা, 1 টাকা, 5 টাকার কয়েন। খান সাহেব, আপনি আমাকে ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসতে বলছেন। কত টাকার নোট আনতে হবে সেটা তো আপনি বলেন নাই। আমরা 500 টাকা, 1000 টাকার নোটকেও টাকা বলি, 1 টাকা 2 টাকার কয়েনকেও টাকা বলি। আমি ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসছি, এখন সেখানে 1 টাকার কয়েন আছে নাকি 2 টাকার কয়েন আছে সেটা তো আমার দেখার বিষয় না। আমি আমার শর্ত পূরণ করছি, এখন আপনি আপনার বাকি কাজ করেন। খান সাহেব, আপনি কিন্তু এক কথার মানুষ। হ্যাঁ বাবা, তুমি কিন্তু এক কথার মানুষ। বাহ 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 দিদার, আমি তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। আসলেই আসলেই তুমি একটা বুদ্ধিমান ছেলে। যার বুদ্ধি এবং মেধা আছে, সেই মেধাকে এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে সে একদিন না একদিন অনেক টাকার মালিক হতে পারে। আজকে হয়তো তোমার টাকা নেই, কিন্তু এই বুদ্ধি মেধাকে কাজে লাগিয়ে তুমি অনেক টাকার মালিক হয়ে যেতে পারবে। আর যার মোটেই বুদ্ধি নেই, অনেক টাকা আছে, সে কিন্তু তার টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم. হেফাজতে ইসলাম বাংলাদেশ ভোলা জেলার অন্তর্গত বুরহানুদ্দিন শাখা কর্তৃক আয়োজিত আত্মকারী ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, জেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, ভোলা জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমবেত ইমানদার, নবীপ্রেমিক, দেশপ্রেমিক তৌহিদি জনতা, আমি সর্বপ্রথম ভোলার মাটি এবং মানুষকে সংগ্রামী সালাম জানাই। যারা আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য অকাতরে জীবন দিয়ে, রক্ত দিয়ে বাংলাদেশে প্রমাণ করেছে একজন মুমিনের নিকট তার জীবনের চেয়ে আল্লাহ নবীর ইজ্জতের মূল্য অনেক বেশি। 2019 সালের 20 অক্টোবর স্বৈরাচারী জালিমের বুলেটের আঘাতে
শাহাদাত বরণকারী বীর শহীদানদেরকে আমরা দোয়া করি, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করেছেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম আল্লাহ দান করেছেন, সে আশাই করি এবং দোয়া করি। আমরা বিশ্বাস করি আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য, নবীর শান এবং মান রক্ষা করার জন্য যারা জীবন দেয়, রক্ত দেয়, তারা সর্বশ্রেষ্ঠ শহীদ, তারা জাতির সোনার সন্তান, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সাথে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত ফ্যাসিবাদী, স্বৈরাচারী, দেশ বিরোধী, বিদেশি সেবাদাসী যুগের ফেরাউন শক্তি শেখ হাসিনার খুনি বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হাজারো সহস্র বীর শহীদদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। 2009 সালের পিলখানার রাজনীতিতে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে মন করা বানোয়াট মিথ্যা মৃত্যুদণ্ডের রায় প্রকাশ করার পর বাংলাদেশের বিক্ষুব্ধ কোরআন প্রেমিক তৌহিদি জনতা প্রতিবাদ জানালে পাখির মতো গুলি করে হত্যা করা শাহাদাত বরণকারী সেই শতাধিক শহীদদেরকে স্মরণ করি। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে দেশের মানুষের মনোভাব, সেন্টিমেন্টকে উপেক্ষা করে মুসলমানদের খুনি গুজরাটের কসাই খ্যাত বিতর্কিত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তি প্রিয় প্রতিবাদ কর্মসূচিতে পাখির মতো গুলি করে হত্যা করা সেই 25 জনের বীর শহীদের কাফেলাকে স্মরণ করি। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, নিজেদের অধিকার আদায় করতে গিয়ে, একটি বৈষম্যহীন দেশের দাবি তুলতে গিয়ে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটি জনপদে হাতুড়ি লীগ, হেলমেট লীগ, খনি লীগের প্রশাসনের হাতটি মেলে বসে থাকা আওয়ামী গুন্ডাদের বুলেটের আঘাতে জীবন দানকারী, শাহাদাত বরণকারী প্রায় 16 শতাধিক আমার দেশপ্রেমিক নবীন তৌহিদ জনতা, আপনারা সকলে ধৈর্য ধারণ করুন। সংগ্রামী তৌহিদ জনতা, আমি বলতে চেয়েছিলাম এই 215 বছরে বারবার ইসলামের উপর আঘাত করা হয়েছে, আওয়ামীদের উপরে আঘাত করা হয়েছে। 2013 সালে ছাত্রা চত্বরে হেফাজতের হাজার হাজার কর্মীকে শহীদ করা হয়েছে, হাজার হাজার নেতা কর্মীকে বন্দী করে দেওয়া হয়েছে। এমনিভাবে বিভিন্ন সময় নাস্তিক ইসলামের ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু এর একটিও বিচার কোনো সরকার করে নয়। আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বৈরশাসক শেখ হাসিনা 1975 সালে যখন 15 আগস্ট
নবীর জন্য জীবন দেওয়ালা ব্যক্তির বিচার শেখ হাসিনা করে না। জিজ্ঞাসা করতে চাই, আপনার বাবার রক্তের যেমন দাম আছে, আমার সন্তানের রক্ত তেমন দাম আছে। অতএব এখন ইসলাম নয়, শুনো, ইসলামের জন্য, নবীর জন্য যারা যারা জীবন দিয়েছে এর প্রত্যেকের বিচার করতে হবে। আমার সর্বশেষ কথা, বর্তমান সরকারকে বলি, ইসলামের বিরুদ্ধে যারা বলবে, নবীর বিরুদ্ধে যারা বলবে, এদেশে মুসলমান কোন আপোষ করবে না। তাই নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কুটস্থিকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। যদি এই আইন পাশ না করা হয়, আমরা ঘরে বসে থাকবো না, আমরা ঘরে বসে থাকবো না। যেভাবে আইন পাশ করা যায় সেভাবে আমাদের আন্দোলন চলতেই থাকবে। তাই আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজতে ইসলাম জিন্দাবাদ, আল্লামা মামুনুল হক জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী তৌহিদি জনতা 13 সালে ভোলাবাসী পরিচয় দিয়েছে, 19 সালে ভোলাবাসী পরিচয় দিয়েছে। হকের উপরে, রিসালাতের শানের উপরে জীবন দিয়ে সাক্ষ্য রেখেছে। এই ভোলা হেফাজতের ভোলা, ঠিক না ব্যাটে? কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে আমাদের সামনে উপস্থিত। সকলের পক্ষ থেকে সাহসী কণ্ঠে বলতে চাই, কর্মসূচি দেবেন, জবাব দিয়ে দেব। কর্মসূচি দেবেন, রক্ত দিয়ে আমরা কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুল আলিয়ার শানে একটি সঙ্গীত পরিবেশন করছে রাশেদ এবং আরিফ। রাজপথে মহানায়ক, সত্য ন্যায়ের পতাকাবাহী আল্লামা মামুনুল হক। যুগের বীর কাসেম তুমি, রাজপথে মহানায়ক, সত্য ন্যায়ের পতাকাবাহী আল্লামা মামুনুল হক। এই যুগের বীর কাসেম তুমি, রাজপথে মহানায়ক, সত্য ন্যায়ের পতাকাবাহী আল্লামা মামুনুল হক। তুমি ভয় না করে ছুটে চলো দুর্বার, রেখে তবু জীবন বাজি। তুমি প্রতিহত করো যত শয়তানিয়াত, জালিমের দ্বার সাজি। তুমি ভয় না করে ছুটে চলো দুর্বার, রেখে তবু জীবন বাজি। তুমি প্রতিহত করো যত শয়তানিয়াত, জালিমের দ্বার সাজি। তোমার হুঙ্কারে নুয়ে যায় যত, তোমার হুঙ্কারে নুয়ে যায় যত নাস্তিকতার মস্তক আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক। এ যুগের বীর কাসেম তুমি, রাজপথে মহানায়ক, সত্য ন্যায়ের পতাকাবাহী আল্লামা মামুনুল হক। এ যুগের বীর কাসেম তুমি, রাজপথে মহানায়ক,
ইনশাআল্লাহ উঠবেই জালিম শাসক আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হক এ যুগের বীর কাসেম তুমি রাজপথে মহানায়ক সত্যনায়ের পতাকাবাহী আল্লামা মামুনুল হক এ যুগের বীর কাসেম তুমি রাজপথে মহানায়ক সত্যনায়ের পতাকাবাহী আল্লামা মামুনুল হক সত্যনায়ের পতাকাবাহী আল্লামা মামুনুল হক সত্যনায়ের পতাকাবাহী আল্লামা মামুনুল হক। আসসালামু দূর বাল কইও না, গার্লফ্রেন্ড একটা ফোন দিছি রাস্তাত, বুঝছো? আমার দিকে কই যাও, আমি কইছি যাইতেছি মদন হাওড় ঘুরবার, ডার্লিং রে যেতেছ নাকি? হ্যাঁ, রাই কেসে কাটতে দিছে, আমি ভালো হয়েছে। এ পুলিশ নাকি? এ মাদার চোদ, এই হালার ভুতান, দেখ আমরা ঘুরবার আইছি, দেখছ? হালার কারা হালারা, তোরা তো আইলি না বেটা আমরা সাথে, আমরা এনে ঘুরতেছি বেটা, হাওড় আইছি সুতমানি ভুতান। ভিডিও কলে কথা কইতেছি, আমি ভিডিও কলে কথা কইতেছি, বুঝছো? I am coming very soon. Fuck you. Hey, তোরা ছবি তুলি। আচ্ছা, সেটা বড় কথা নয়, বড় কথা হইতাছে জায়গাটা চলছি রে, বাইক চালায় কি দিকটা পিছাতে টুকটুক দাও, দেখছো না? একটু শুকাইলে পরে বাইক নেওয়া যাবে। হ্যাঁ মনে হয় তুই গেছে, এটা পাওয়া দেওয়ার লাগে। কেউ বম টম রায় নাকি? দেখ বাইরে তুই গেছে, হ্যাঁ যে লোক বল রে মুহ বাঁধ দে, মাইরে ফালে তারা যাব। উচিতপুর, hey lady, this is উচিতপুর। Yeah, এই জায়গা মাদার চোখ উচিত কাজ করে নাই। এই ব্রিজের উপরে পানি ওঠে না? কি দোকান? আমি দোকানে হাতাইছি, এই দোকানে রয়েছে, যে দোকান আইসক্রিম খাইলাম। এই যে দেহ আমরা সুনাফা, দিস ইজ সুনাফা যোদ্ধা সুনিয়াফা, যে বাংলাদেশে বিক্রি করে রাখাইছে। এটা কি কি করে কিন্তু খাটিস দেয়া নদী শুকায় নাকি? নদী শুকায়? হ্যাঁ ঠিক আছে ভাইয়া, লুকিং লাইক এ ওয়াও। দূর বাল কইও না, গার্লফ্রেন্ড একটা ফোন দিছি রাস্তাত, বুঝছো? আমার দিকে কই যাও, আমি কইছি যাইতেছি মদন হাওড় ঘুরবার, ডার্লিং রে যেতেছ নাকি? হ্যাঁ, রাই কেসে কাটতে দিছে, আমি ভালো হয়েছে। এ পুলিশ নাকি? এ মাদার চোদ, এই হালার ভুতান, দেখ আমরা ঘুরবার আইছি, দেখছ? হালার কারা হালারা, তোরা তো আইলি না বেটা আমরা সাথে, আমরা এনে ঘুরতেছি বেটা, হাওড় আইছি সুতমানি ভুতান।
গালি শুনে তাকাইছে এলাই তো ভিডিও কলে কথা কইতেছি আমি ভিডিও কলে কথা কইতেছি I am coming very soon. Fuck you. Hey, solan ছবি তুলি আচ্ছা সেটা বড় কথা নয় বড় কথা এটা জায়গাটা তো বাইক চালায় কি দিতে পিছনে টুকটুক দাও দেখছো না একটু শুকাইলে পরে বাইক নেওয়া যাবে হ্যাঁ মনে হয় তুই গেছে এটা পাওয়া যাওয়ার লাগে হ্যাঁ কেউ বম টম যায় নাকি দেখ বেড়ে তুই গেছে হ্যাঁ যে লোক বল রে মো বান্ধে মাইরে ফানে তারা যাবো উচিতপুর Hey lady, this is Usitpur. Yeah. এই জায়গা মাদার সুখ উচিত কাজ করে নাই। এই ব্রিজের উপরে পানি ওঠে না? কি এই দোকান আমি দোকানে হাতাইছি এই দোকানে রয়েছে যে দেবেন আইসক্রিম খাইলাম এই যে দেখো আমরা সুনাপা দিস ইজ সুনাপা কার যোদ্ধা সুনিয়াপা যে বাংলাদেশে ভর্তি করে রাখাইছে এটা কি কি করে কি তুই খাচ্ছিস দেয়া নদী শুকায় নাকি নদী শুকায় হ্যাঁ ঠিক আছে ভাইয়া লুকিং লাইক এ ওয়াও দুর্বল কইও না গার্লফ্রেন্ড একটা ফোন দিছি রাস্তাত বুঝছো আমার জায়গায় কই যাও আমি কইছি যাইতেছি মদন হাওর ঘুরবার ডার্লিং রে যাইতেছ নাকি হ্যাঁ রাই কি যে কাটতে দিছে আমি ভালো হইছে এ পুলিশ নাকি এ মাদার চোদ এই হালার পুতান দেখ আমরা ঘুরবার আইছি দেখছো হালার করে হালারা তোরা তো আইলি না বেটা আমরা সাথে আমরা এনে ঘুরতেছি বেটা হাওড় আইছি সুতমানি উতান গালি শুনে তাকাইছে এলে তো ভিডিও কলে কথা কইতেছি আমি ভিডিও কলে কথা কইতেছি I am coming very soon. Fuck you. Hey, solan ছবি তুলি আচ্ছা সেটা বড় কথা নয় বড় কথা এটা জায়গাটা তো বাইক চালায় কি দিতে পিছনে টুকটুক দাও দেখছো না একটু শুকাইলে পরে বাইক নেওয়া যাবে হ্যাঁ মনে হয় তুই গেছে এটা পাওয়া যাওয়ার লাগে হ্যাঁ কেউ বম টম যায় নাকি দেখ বেড়ে তুই গেছে হ্যাঁ যে লোক বল রে মো বান্ধে মাইরে ফানে তারা যাবো উচিতপুর Hey lady, this is Usitpur. Yeah. এই জায়গা মাদার সুখ উচিত কাজ করে নাই এই ব্রিজের উপরে পানি ওঠে না
কি এই দোকান আমি দোকানে হাতাইছি এই দোকানে রয়েছে যে দেবেন আইসক্রিম খাইলাম এই যে দেহ আমরা সুনাপা দিস ইজ সুনাপা কার যোদ্ধা সুনিয়াপা যে বাংলাদেশে ভর্তি করে রাখাইছে এটা কি কি করে বিদ্যুৎ সার্ভিস দেয়া নদী শুকায় নাকি নদী শুকায় हाँ ठीक है भैया लुकिंग लाइक ए वाओ दूर बाल कोई ना गार्लफ्रेंड एक तो फोन दी रास्ता बच्चो हमारे जगह कोई जाओ हम कुछ जाते मदन हाँ और घुरबार और डार्लिंग ले जाते सुना कि हाँ রাই কেসে কাটতে দিছে আমি ভালো হইছে এ পুলিশ নাকি এ মাদার চোদ এই হালার পুতান দেখ আমরা ঘুরবার আইছি দেখছস হালার করে হালারা তোরা তো আইলি না বেটা আমরার সাথে আমরা না ঘুরতাছি বেটা হাওয়ার আইছি সুতমানি পুতান গালি সে কথা কইছে হালার এলে তো ভিডিও কলে কথা কইতেছি I video kala kotha koitechi I am coming very soon. Fuck you. Hey, todan ছবি তুলি আচ্ছা সেটা বড় কথা নয় বড় কথা হইতাছে বাইক চালায় কি দিতে পিছাতে টুকটুক দাও দেখছো না একটু শুকাইলে পরে বাইক নেওয়া যাবে হ্যাঁ মনে হয় তুই গেছে এটা পাওয়া দেওয়া লাগে কেউ বম টম যায় নাকি দেখ বেড়ে রে তুই গেছে হ্যাঁ যে লোক বল রে মুহ বাইন দে মাইরে ফালে তারা যাব Uchitpur. Hey lady, this is Uchitpur. Yeah. এই জায়গা মাদার সুক উচিত কাজ করে নাই। এই ব্রিজের উপরে পানি ওঠে না? কি এই দোকান আমি দোকানে হাতাইছি এই দোকানে রয়েছে যে দেবেন আইসক্রিম খাইলাম এই যে দেহ আমরা সুনাপা দিস ইজ সুনাপা কার যোদ্ধা সুনিয়াপা যে বাংলাদেশে ভর্তি করে রাখাইছে এটা কি কি করে বিদ্যুৎ সার্ভিস দেয়া নদী শুকায় নাকি নদী শুকায় हाँ ठीक है भैया लुकिंग लाइक ए वाओ